আসসালামু আলাইকুম। আমি এমডি মুজাহিদ ইসলাম। আপনাদের চ্যানেল কৃষি বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। তো আমি আজকে আপনাকে দেখাবো কিভাবে আপনি খুব সহজে তিথির মুরগি পালন করে লাভবান করতে পারবেন। আপনি কিভাবে তিথির খামার করবেন। তো তিত মুরগিটা আসলে আমরা বাংলাদেশে তিত মুরগি নামে চিনি। এটা অনেকে চেনা মুরগি বলে, বিভিন্ন নামে ডাকা হয়, তবে বেশিরভাগই আমরা তিথির মুরগি বা তিত পাখি বলে চিনি। তো এই ভিডিওটা একটি টিভির প্রতিবেদনের, কিন্তু আমি ভিডিওটা এই জন্য দেখাচ্ছি কারণ এতে অনেকগুলো ইনফরমেশন আছে, আর এই ইনফরমেশনের মাঝে আমিও আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনাদের ভিডিও বাদ দিয়ে আপনার টিভির প্রতিবেদনগুলো কেন দেখেন। আসলে ভাই আমাদের এইরকম টিভির প্রতিবেদনভাবে কোনো ভিডিও করা নাই, তবে ভবিষ্যতে করব। আমি মাঝে মধ্যে আমার খাবারের ভিডিও আপনাদের দেখাই। তো টিভির প্রতিবেদনগুলো এই জন্য দেখায় যাতে আপনার বুঝতে সুবিধা হয়। তো আমি আজকে একটা আপুর ভিডিও দেখাবো যিনি তিথির পালন করে আজকে স্বাবলম্বী হয়েছেন। তো আমাদের প্রথমে বলে নেই, আমাদের ফার্মটি হচ্ছে কয়রা থানা, খুলনা জেলা। তো আপনি খুলনা জেলা থেকে আপনি সরাসরি আমাদের এখানে আসতে পারবেন। সরাসরি এখান থেকে বাস আছে। আপনি যদি ঢাকার থেকে আসেন তাহলে সরাসরি আমাদের এখানেও চলে আসতে পারেন। তো যে কোনো জায়গার থেকে হোক আমাদের এখানে আসা এখন খুব সহজ। আমাদের এখানে এখন ডাইরেক্ট রোড। তো আমরা সারা বাংলাদেশ যে কোনো প্রকার পাখি সেল করি। টার্কি, তিথির, কোয়েল, সোনালি, লেয়ার, ব্রয়লার, উট পাখি, ময়ূর, ইমু, সব কিছু, টিয়া, ময়না, এভরিথিং। পাখি জগতে 95% পাখি সব কিছু আপনি আমাদের কাছে পাবেন, কোনো সমস্যা নেই। তো আপনি যদি বাংলাদেশের ভিতরে হন, আপনি যদি বাংলাদেশের ভিতরে থাকেন আপনি, তাহলে আমরা পাখি আপনাকে আপনার এলাকায় পৌঁছে দিতে পারবো। আমরা আমাদের এলাকা থেকে বা আমাদের জেলা থেকে সমস্ত জেলায় বাস চলাচল করে। আমরা মূলত বাসেই বাচ্চাগুলো বেশিভাবে পাঠাই, কার্টুনে করে বাসে তুলে দেই। সেটের পরে আপনার নিরাপদভাবে আপনার বাচ্চা আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাবে। আর আপনি যদি চান যে আমাদের এখানে এসে নেবেন, তাহলে আমাদের এখানে এসে বাচ্চা বা বড় পাখি বা বড় মুরগি নিয়ে যেতে পারেন। তো প্রথমে কথা হচ্ছে ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই ভিডিওর ভিতরে যে প্রশ্নগুলো আছে সেই উত্তরগুলো আপনি পেয়ে যাবেন। এরপর আবার অনেকেই আছেন একই প্রশ্ন, শুধু নম্বরটা দেখবে, নম্বরটা নেই ফোন করবে, ভাই এইগুলা বলেন। আপনার খাওয়া দাওয়া সব কিছু এই ভিডিওটার ভিতরে আছে। আপনার তিথির পালন শুরু থেকে শেষ বললে চলে। তো ভিডিওটা অবশ্যই প্লিজ একটু মনোযোগ দিয়ে দেখেন। তারপরে যদি কোনো কিছু না বুঝতে পারেন সেটা প্রশ্ন করেন। আমাদের কাছে একটাই প্রশ্ন করতে পারেন, সেটা হচ্ছে যে ভাই বাচ্চার দাম কত, কিভাবে পাবো। এখন আপনি যদি আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে ভাই ঘর তৈরি করতে কত টাকা খরচ হবে, আপনার এলাকা, আপনার জায়গা, আপনার এলাকার জিনিসপত্রের দাম আর আমার এলাকার জিনিসপত্রের দাম তো এক না। আর আমি তো মিস্ত্রি না যে আমি আপনার ঘরের আইডিয়াটা দিতে পারবো। তো এই সম্বন্ধে প্রশ্ন না করলে চলে। ঘরের একটা মাত্র থিওরি, সেটা হচ্ছে আপনার বাতাস চলাচল যেন পারফেক্ট থাকে, আলো বাতাস ঠিক থাকলে আপনার ঘরের আর কোনো সমস্যা নেই। চলুন আমরা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখি, তাহলে আমরা খুব সহজে বিষয়টি বুঝতে পারবো। যেহেতু অনেক কথা বলে ফেললাম, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। ভিডিওটি হচ্ছে তিথির মুরগি। বিশ্বব্যাপী এই পাখি গিনি ফাউল নামে পরিচিত। রাইট। যদিও তিতিরের আদি বাসস্থান নিয়ে অনেক মতপার্থক্য থাকলেও ধারণা করা হয় তিতিরের আদি বাসস্থান আফ্রিকা। সৌন্দর্য বর্ধনের জন্য সর্বপ্রথম আদি মিশরীয়রা তিতির পালন করে। তিতিরের ডিম ও মাংসে প্রোটিনের চাহিদা একটি বড় অংশ পূরণে সক্ষম বলে পরে তা ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। একসময় বাংলাদেশে শখের বশে তিতির পালন করা হতো। প্রধানত পার্ল, হোয়াইট ও ল্যাভেন্ডার প্রজাতির তিতির গৃহপালিত হয়, যার মধ্যে পার্ল। এখানে যা আছে সবই কালো তিথির। আমাদের কাছে আমরা সাদা, কালো, ধূসর, হল্যান্ড, মানে সব প্রকার তিথি আছে, সমস্যা নেই, সব প্রকার তিথিরই আমরা দিতে পারবো। চলুন আমরা বাকিটুকু দেখি। বাংলাদেশে পালিত হয়ে থাকে। একটি প্রাপ্তবয়স্ক তিতির 1 থেকে 1.5 কেজি পর্যন্ত ওজনের হয়ে থাকে। এর ডিম দেওয়ার ক্ষমতা একটি দেশি মুরগির চেয়ে প্রায় দ্বিগুণ। তিতিরের মাংসের স্বাদ অনেকটাই মুরগির মাংসের মতো। ভিন্নতা ও বৈচিত্র্যের কারণে তিতিরের চাহিদা মুরগির চেয়ে অনেক বেশি। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমরা এসেছি আপনার তিতির পালন সম্পর্কে জানতে এবং পাশাপাশি আপনার সফলতার গল্পটা জানতে এবং জানাতে। একটু ঘুরে দেখি। রাইট, এগুলো
ডিমের জন্য বসে, এখানে ডিম আমরা পাই এখান থেকে। আচ্ছা, মানে ডিম পাড়ার জন্য তিতিরগুলি ডিম পাড়ার জন্য এখানে। এই দেখুন দেখুন এখানেটা কিন্তু আপনার সিমেন্ট মাটি দিয়ে তৈরি করা, আপনি চাইলে সিমেন্ট মাটি দিয়ে তৈরি করতে পারেন, অথবা আপনি বাঁশের ঝুড়ি বা আপনি খড়কুটা দিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। বসে। আচ্ছা, এই মুহূর্তে কতগুলি তিতির আপনার এখানে আছে? এইখানে আছে 550-এর মতো। অনেক। হ্যাঁ, একসাথে। আর এগুলো একদম ডিমের, মানে ডিম দেয় এগুলো রেগুলার। মানে রেগুলার ডিম পাড়ে যে তিতিরগুলি, হ্যাঁ, এইখানে। সেগুলি এখানে রাখা আছে। এগুলি হচ্ছে পানির জন্য, হ্যাঁ, একটু পানি এই যে এখানে। মানে নর্মাল হাঁস মুরগির জন্য যেভাবে যে ফুড প্রসিডিওরটা মেনটেন করা হয় সেটাই করা হচ্ছে। আর এই হচ্ছে আপনার তিতিরগুলি। আচ্ছা আপু, আমরা মনে করেন নর্মালি যখন অন্যান্য এই যে ব্রয়লার, লেয়ার বা অন্য হাঁস মুরগি দেখি, তখন সেগুলোর জন্য যে সাধারণ যে শেড বা সাধারণ যে আবাসস্থল তৈরি করা হয়, তিতিরের জন্য কি বিশেষ করে কোনো আবাসস্থল বা বিশেষ কোনোভাবে কোনো ব্যবস্থা নিতে হয় আলাদা করে? না, বিশেষভাবে কোনো আলাদাভাবে নিতে হয় না। এটা যেখানে সেখানে যেমন তেমন ভাবেই পালন করা যায়। আচ্ছা, আর এটার জন্য এক্সট্রা ভাবে কোনো মানে ঘরের আয়তন কিংবা দৈর্ঘ্য প্রস্থ এগুলোর কোনো দরকার হয় না। এই দেখুন এখানে একটা খুব ভালো প্রশ্ন বলছে যে আসলে আমরা বলি ভাই শেড কিভাবে তৈরি করব, সেটার জন্য আপনার আলাদা কোনো মাপজোক তেমন কিছু নেই, আপনি ইচ্ছা মতন করেন ভাই, আপনার জায়গায়, আপনার জমি, আপনার টাকা, আপনি ইচ্ছা মতন করেন, বড় ছোট যা ইচ্ছে তাই করেন, কোনো সমস্যা নেই। মানে স্বাভাবিকভাবে তারা বসবাস স্বাভাবিকভাবে অনেক সুন্দরভাবে যে কোনো জায়গাতেই আমরা পালন করতে পারবো আর কি। জি। আচ্ছা আপু, এই যে আমরা দেখি যে নর্মাল অন্যান্য হাঁস মুরগি বা লেয়ার, ব্রয়লার এই ধরনের মানে হাঁস মুরগির জন্য আর কি নির্দিষ্ট একটা আবাসস্থল বানাতে হয়, একটা শেড বানাতে হয়। তিতিরের জন্য কি বিশেষ কোনো ব্যবস্থা নিতে হয় এই আবাসস্থলে? না, তিতিরের জন্য আলাদা করে কোনো ব্যবস্থা নিতে হয় না। এটা আমরা সাধারণভাবে যে কোনো জায়গাতেই পালন করতে পারি। স্বাভাবিক যে কোনো জায়গায় পালন করা সম্ভব, কিন্তু আপনার এখানে যেহেতু মানে আমরা একটা শেড তৈরি করছি পালিয়ে যেতে পারে সেজন্য। হ্যাঁ, যেখানে আমরা নির্দিষ্টভাবে পালন করতে পারি, এটা কোথাও যেন বাইরে না যেতে পারে। আচ্ছা, ওই যে দেখলাম যে ওই যে ওর মধ্যে বেশ কিছু ডিম আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এগুলো থেকে আমরা ডিম কালেক্ট করি। মানে ওরা এখানে এসে ডিম পারে? হ্যাঁ, এখানে এসে ডিম পারে। এবং এখান থেকে ডিমগুলি কালেক্ট করে এখান থেকে তারপরে আপনারা ইনকিউবেটরে দিয়ে দিই। ইনকিউবেটরে দিয়ে দেন, জি। আপনাদের নিজেদের ইনকিউবেটর। জি। সেখান থেকে বাচ্চা ফুটে বেরোলে ওখান থেকে আমরা আরেকটা শেড তৈরি করেছি, ওইখানে নিয়ে যে ছেড়ে দেয়, যেখানে বোর্ডিং করা হয় আর কি। আচ্ছা, মানে ইনকিউবেটরে কতদিন থাকে? ইনকিউবেটরে ওটা থাকে 26 দিন। 26 দিন। জি, 25 থেকে 26 দিনের মধ্যে আমরা বাচ্চা ফুটে। হ্যাঁ, এটা 25 থেকে 26 দিন, সর্বোচ্চ 28 দিন। তো আপনি ওই হাঁস মুরগির ওমেন নিচে দিলেও আপনি 25-26 দিন বা 28 দিনের ভিতরে ডিম পেয়ে যাবেন, বাচ্চা পেয়ে যাবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বের হয় আর কি, বাচ্চা পাই। তারপরে কতদিনে বাচ্চা? ইনকিউবেটরে তেমন তারপরে প্রয়োজন না হলে আপনি একদিনে ছোট করে করলে বাচ্চা ইনকিউবেটর বের করে প্রয়োজন আমরা, নেই। একদম ইয়েতে নিয়ে যাই, আলাদা একটা শেড করছি, ওখানে নিয়ে যাই, নিয়ে যে ওখানে বোর্ডিং করতে হয়, তাদেরকে হিট দিতে হয় বাচ্চাদেরকে। সেখান থেকে বাচ্চা যখন বড় হয় তখন আমরা আলাদা শেডে আবার তাহলে ছেড়ে দিই। আমরা বোর্ডিং এর যে এই হচ্ছে আপনার সেকেন্ডারি। জি, এখানে যে বাচ্চাগুলি আছে এগুলির বয়স কত? এগুলোর বয়স 2 মাস, 2.5 মাস এরকম আর কি। এরপরে ওরা ডিম দিতে শুরু করে কতদিন পরে? ডিম 4 মাস পর থেকে দিবে, তখন আমরা নিচের ঘরে এগুলোকে শিফট করে দেবো। 2.5 থেকে 3 মাস বয়সে শিফট করে ফেলেন নাকি আরেকটু পরে শিফট করেন? না, ডিম দেওয়ার আগ মুহূর্তে আমরা শিফট করি। আচ্ছা, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে ওরা এখন মানে প্রাপ্তবয়স্ক অবস্থায় যে খাবার খায়, জি। যখন এরকম অপ্রাপ্তবয়স্ক অবস্থায় থাকে তখন কি একই খাবার খায়? না, একই খাবার দেওয়া হয় না, আমরা সেটা আলাদা খাবার তৈরি করি। আচ্ছা আচ্ছা, মানে তখন সেটা আলাদা খাবার তৈরি করে সেগুলোকে দেওয়া হয়। যেমন ওগুলো গোটা ভুট্টা দেওয়া হয়, এগুলোকে ভাঙানো ভুট্টা দেওয়া হয়। আচ্ছা, এগুলোর জন্য একটু অন্য হ্যাঁ, প্রসিডিউর মেনটেন আলাদা করা হয়। খাবার তৈরি করা হয়, আর আমরা যখন নিজেরা তৈরি করি। যখন ইনকিউবেটর থেকে নিয়ে এসে যখন ডিরেক্ট একদম ছোট বাচ্চা অবস্থায় যখন রাখা হয়, জি। তখন কি তারা হচ্ছে যে আপনার কোনো খাবার করতে পারে? হ্যাঁ, সেগুলোর জন্যও আলাদা খাবার আছে। দেখুন কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন, আপনাদের এসব উদ্ঘাট প্রশ্ন, এই এই হচ্ছে যে সাংবাদিক খুব উদ্ঘাট এখানে প্রশ্নই একটু বড় করতেছে, আছে, যেগুলো আপনারা বেশি করেন। ছোট আছে এই যে ভিতরে। আচ্ছা আচ্ছা, এই যে এখানে ছোট ছোট বাচ্চা দিয়ে বলুন শুরু এগুলো- থেকে এখানে শেষ। আমরা একদিনের বাচ্চা ছেড়ে দিই। আচ্ছা এখান থেকে একটু যখন বড় হয় তখন এই যে এখান থেকে নিয়ে- হ্যাঁ সাইডের এটাতে রাখা হয়। এর পাশে রাখা হয়, মানে হ্যাঁ। এখানে কতদিন থাকার পরে রাখা হয়? এখান থেকে 15-20 দিনের মতো রাখা হয়। 15 দিনের মতো রেখে যখন একটু বড় হয়ে যায় তখন আমরা এখান থেকে তুলে নিয়ে যাই, ওইখানে রাখি।
মানে মাঝামাঝি হ্যাঁ, আরেকটা আলাদা, জায়গা রাখা, জি। ওখানে কতদিন থাকে? ওখানে মাসখানেক থাকার পরে আমরা একদম ভিতরের ঘরে ছেড়ে দিই। আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে এখানে যখন ওরা থাকে তখন এখানে যে দেখতে পাচ্ছি কিছু খাবার হ্যাঁ, ছোট ছোট খাবার, একদম মানে গুঁড়ো করে রাখ, হ্যাঁ গুঁড়ো খাবার দেওয়া খাবার, আছে। এগুলো আমরা এগুলি- তৈরি করি। এগুলি কি দিচ্ছেন? এগুলোতেও একদম ভাঙানো ভুট্টা আছে, আচ্ছা আচ্ছা তারপরে গম আছে ভাঙানো, আচ্ছা আচ্ছা। এগুলো মিক্স করে বেশি কিছু দেওয়া হয় না। আর এদেরকে তো যেহেতু আমরা কোনো প্রকার ওষুধ ইউজ করি না, সেই জন্য আমরা একদম মানে ভুট্টা এবং গম একদম গুঁড়া করে সেগুলো খাবার একদম দেওয়া ওষুধ বাচ্চাদের খুবই কম জন্য লাগে। প্রবলেম না হয়। বাচ্চাদের হ্যাঁ, খাবার জন্য যে যতক্ষণ হ্যাঁ উপযোগী, যতক্ষণ তারপরে উপযোগী। এখান থেকে শিফট করে নিয়ে আমরা হ্যাঁ এখানে এই যে এখানে রাখা হয়। এখানে থাকে বেশ কিছুদিন। হ্যাঁ এখানে থাকে বেশ কিছুদিন, এখানে মাসখানেকের মতো রাখা হয়। ওই যে ওইখানে আছে। এগুলির বয়স কত এখন? এগুলোর বয়স এখনো 1 মাস পুরো হয়নি। আচ্ছা, খাবার টাবার ওখানে 15 দিন পরে এখানে শিফট করা হয়। ওখানে আর এখানে একই ধরনের খাবার ব্যবহার জি। করছেন? ওখানে তাপমাত্রা কত দিতে হয়, এখানে তাপমাত্রা কত দিতে হয়? ওখানে তাপমাত্রা তো যখন বাচ্চা ফুটে বের হয় তখন তো অনেক তাপমাত্রায় দিতে হয়। তাপমাত্রার জন্য থার্মোমিটার আছে, সেগুলো আমরা রেখে দিই। আর সেটা দেখেই মানে কতটা দরকার আর কি, যখন বেশি দরকার হয় বেশি দেওয়া যতটুকু হয়, দরকার আবার যখন ততটুকুই কম দরকার হয় দিতে তখন হয়। লাইটগুলো আমরা বন্ধ করে দিই। এটাই অফ নিয়ম। করে দেওয়া হয়। হ্যাঁ মানে তাপমাত্রাটা নিয়ন্ত্রণে রাখতে জি, হয়। তাপমাত্রা নিয়ন্ত্রণের এটার কোনো নির্দিষ্ট তাপমাত্রা নাই যে ওটাতেই থাকবে। যখন গরম বেশি পড়ে আমরা কমাই দেই আচ্ছা আচ্ছা। তাপমাত্রা। এরপরে এখান থেকে তারপরে চলে আসছে। হ্যাঁ ওইখানে শিফট করি। এই যে আপনি সংসারের পাশাপাশি তিতির পালন শুরু করলেন কেন? আমার হাজবেন্ডের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আমি এটা শুরু করি। যখন প্রথম পাখি এগুলো পালা শুরু করছে, আমি সেগুলো আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি তার পাশাপাশি আমি এটা শুরু করছি। কবে থেকে শুরু করেন? আমি শুরু করছি প্রায় 1.5 বছর। জি, মোটামুটি কতগুলি পাখি দিয়ে শুরু করেছিলেন? প্রথম 22টা থেকে শুরু করে এখন প্রায় 1000-এর মতো। দেখেন এখানে একটা কথা বলছে, ইনি কিন্তু প্রথম 22টা নিয়ে শুরু করছে। অনেকেই প্রশ্ন করে ভাই কতটা নিয়ে শুরু করব? ভাই আপনার বাজেট যা, আপনি তাই নিয়ে শুরু করেন। আপনার বাজেট যদি 1 লাখ টাকা হয়, আপনি ঘরটা রেডি করে আপনি 5,000 টাকা বা 10,000 টাকার পাখি কেনেন। আপনাকে যে 100-200 পাখি কিনতে হবে তা না, আপনার যদি বাজেট বেশি হয় তাহলে আপনি সেক্ষেত্রে 100-200 পাখি কিনতে পারেন। বাজেট অল্প, সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। এটা আমাদের বাজেট বললে হবে না যে আপনাকে এত পিস নিতে হবে, এমন কোনো কথা নেই। আপনার সামর্থ্য যা কুলবে আপনি তাই নেবেন, এটাই তো নিয়ম। এত কিছু রেখে, যেমন ধরেন স্বাভাবিকভাবে যেগুলি থাকে হাঁস মুরগি গরু ছাগল, এত কিছু রেখে আপনি তিতির পাখি কেন বেছে নিলেন? আসলে এই তিতির পাখির রোগ অনেক কম। রাইট, আর রোগ এটা বালাই খুবই পালনে কম। অনেক সহজ। আরো আমার সঙ্গে আরো 2জন মহিলা আছে, তাদেরকে নিয়ে আমি এই কাজগুলো সহজভাবে করতে পারি। এই যে সংসার নিয়ে, বাবুদেরকে নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে যে আপনি এটা করছেন, এতে কি পারিবারিক কোনো প্রতিবন্ধকতা বা কোনো সমস্যা ফেস করেছেন? না, এতে কোনো প্রতিবন্ধকতা আমি মানে সম্মুখীন হইনি। আমার স্বামীও আমাকে অনুপ্রাণিত করছে এটার প্রতি, এই জন্য আমরা মানে একসঙ্গে মিলিতভাবে এটা করতে পারি। আচ্ছা, এই যে পাখিটি মানে তিতির পাখি আপনি পালন করছেন, আপনার নিজ বাড়ির বাউন্ডারির ভিতরেই করছেন, এতে কি কোনো সমস্যা হয়? মানে গন্ধ বা রোগ বালাই এরকম কোনো অসুবিধা হয়? না, এটা রোগ তো খুবই কম আর গন্ধও নাই, আর এটা পালনে খুবই সহজ। রাইট, এটা আসলে তিতির তার কি, এদের গন্ধ নাই, কারণ এরা ঘাস পাতা খায়, এর জন্য এদের গন্ধ খুবই কম। আপনি আপনার খাওয়ার ঘরের পাশেও যদি রাখেন, খাওয়ার ঘরের পাশেও রেখে যদি খাওয়া দাওয়া করে, তাও বুঝতে পারবেন যে পাশে পাখি আছে। এতটাই খুব গন্ধহীন জিনিস বললে চল। এই জন্য কোনো অসুবিধা হয় না। আচ্ছা, আর এই যে এই তিতির পাখিগুলি কি আপনারা কি ধরনের খাবার দিচ্ছেন? এটা 90% শাক শুধু খায়, গরমের সময় কলমি শাক খায়, আর শীতের সময় বাঁধাকপি খায়। রাইট, আর তাছাড়া এমনি আমরা বাড়িতে খাদ্য বানাই দেই, ভুট্টা গম এগুলো আর কি খায়। এগুলি কি মিক্সিং করে হ্যাঁ, তারপরে মিক্স করে আমরা বাড়িতে তৈরি করি এটা। মানে প্রপার মোটামুটি ভেজিটেরিয়ান? জি, আচ্ছা, এটার কি অসুখ বিসুখ আছে? অসুখ বিসুখ নাই বললেই চলে। একটা কথা, অসুখ বিসুখ নাই বললেই চলে, কিন্তু অসুখ বিসুখ আছে। এর জন্য অবশ্যই একটু কম, মানে অনেক কম, অনেক কম অসুখ বিসুখের। ঠিক আছে, অসুখ বিসুখ সব মুরগিরই আছে, নাই বললেই চলে, তবে এটা একটু অনেক কম, সে অনুযায়ী যে অনেক লাভজনক। মানে একেবারেই নাই। আমি অনেক 1.5 বছর হলো পালন করছি, 22টা থেকে আমার মানে মৃত্যু হার নাই বললেই চলে। আপনি বললেন যে শুধুমাত্র 2জন মহিলা কর্মচারী আপনার সাথে কাজ করছে, জি, মানে শুধু 2জনই কি যথেষ্ট? হ্যাঁ শুধু 2জনেই যথেষ্ট। এটা কোনো ঝামেলা নাই, শুধু দিনে একবার খাবার পানি দিলে
আর কোনো মানে খাবার দিতে হয় না, পানিও দিতে হয় না, একবার দিলেই যথেষ্ট আর কি। এগুলির বংশ বিস্তার কেমন করে মানে দেখছেন আপনারা? এটার বংশ বিস্তার তো খুবই ভালো, এগুলো ডিম দেয় অনেক, প্রায় 1 বছর 1.5 বছরের মতো এক নাগারে ডিম দেয়। এই যে তিতির পাখি আপনি হঠাৎ করে পালন শুরু করলেন ভাইয়ের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে, এটার উপরে কি আপনার বিশেষ কোনো ট্রেনিং নেওয়া আছে বা নিয়েছেন? না, ট্রেনিং বলতে সেরকম কোনো ট্রেনিং তো আমরা নেইনি, নিজেদের অভিজ্ঞতা থেকেই পালন করা হয়। আর আমরা এটা প্রথমে 22টা যখন কিনা হয়েছে, কিনার ওই 22টা থেকে আমরা 22টার উপরেই আর কি ইয়ে করি, ট্রেনিং করি যে কিভাবে এটা কি খায়, কি দিলে এটা কতটা ভালো হবে, এটা রোগ কীরকম, শাক কতটা খায়, খাবার কতটা খায়, সেটা আমরা বুঝতে পারি। নিজেরাই জি, নিজেরাই আমরা এক এটার ধরনের উপরে experiment গবেষণা, চালান। হ্যাঁ গবেষণা করে আমরা দেখে আমার হাজবেন্ড এতে সাহায্য করছে অনেক, আর ওনার আরো বেশি ইয়াতে আমি এটা করতে পারছি। তো একটা কথা আমি যেটা বারবারই বলি, আসলে ট্রেনিং এর কোনো প্রয়োজন হয় না। এই যে এনারা একদিন 22টা পাখির থেকে যে 1000 পাখি, এনার ট্রেনিং নিছে নেই নাই। আপনি আমাকে সাপোজ অনেকেই ফোন করে, ভাই ট্রেনিং এর কোনো ব্যবস্থা আছে? আপনার এই জায়গায় এসে 1 মাস থাকতাম, 15 দিন থাকতাম। আচ্ছা, আপনি 1 মাস থাকলেন, আপনি আমাকে ট্রেনিং খরচ দিয়ে খাওয়া থাকা বাদে দিয়ে আমি আমাকে 20 বা 30 হাজার টাকা দিলেন, কি প্রয়োজন ভাই? আপনি পাখি নেন, আমি আপনাকে এভরিথিং কীভাবে কী ওষুধ পানি কীভাবে কী দিতে হবে, কীভাবে পালন করতে হবে আমিই বলে দেবো। তাহলে বাড়তি কেন আমাকে 20-30 হাজার টাকা দেবেন? আমাকে না দেন আরেকজনকে দেবেন। ট্রেন্ডিংয়ের কোনো প্রশ্নই আসে না। এদের দেখছেন, এরা 22টা পাখি নিয়ে এরা আজকে এত বড় খামার করছে। আমরা যেভাবে বলে দেবো এইভাবে আপনি পৃথিবীর সব পাখি পালতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে? এই জন্য ট্রেন্ডিং নেই। ট্রেন্ডিং যদি করতে হয় ডাক্তারি ট্রেন্ডিং করুন, কোনো ভেটেরিনারি ডাক্তারে যান, ভেটেরিনারি ডাক্তার হন, এইটাই ট্রেন্ডিং। পালন করার জন্য মনে হয় না আমার কোনো ট্রেনিংয়ের প্রয়োজন আছে। তারপর এখন আপনার গুড় আপনি পাঠারি দিয়েও খাইতে পারেন, আপনার টাকা আপনি জল ভাসাইতে পারেন, আমার কোনো বিষয় না। তো চলুন আমরা বাকিটুকু দেখি। তবে ট্রেনিংয়ের জন্য কেউ ফোন দিবেন না প্লিজ। এখন আপনার কি মনে হয় যে এটার উপরে যদি একটা ট্রেনিং এর, তো এখন ইনশাল্লাহ অনেক ভালো করতে পারছি। আচ্ছা আপু, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে সরকারি কোনো পৃষ্ঠপোষকতা কি এখন পর্যন্ত পাচ্ছেন বা পেয়েছেন? না, আমরা সরকারি পৃষ্ঠপোষকতা পাইনি। আর আমরা যদি সরকারের কাছ থেকে যদি একটা মানে সাহায্য যদি আমরা সহযোগিতা, সাহায্য সহযোগিতা পাই, আমরা এই হ্যাঁ, ফোনটাকে সরকার এখন আরো আসলে ওইভাবে এখনো দেখে না, তবে অনেকটা ভালোভাবে দেখতেছে পোল্ট্রি এই যে জগৎকে। এখানে একটা সম্ভাবনায় দেশ গড়ে উঠতেছে। কি করছেন, এগুলির বাজার দর কেমন? এটার বাজার দর হ্যাঁ, এইটার মার্কেটটা শুনুন। মার্কেট নানান তাল প্রশ্ন মানুষের। আজকে একবার প্রশ্ন করতেছে, ভাই কোয়েলের ডিম কি বিক্রি হয়? প্রশ্নটা শুনে আমার এতটাই হাসি পাইছে, কি বলবো ভাই। বাংলাদেশে কয়েক লক্ষ খামারি আছে, বাংলাদেশে প্রতিদিন কয়েক লক্ষ ডিম উৎপাদন হয়। তাহলে এই ডিমগুলা দিয়ে কি মানুষ কি বিদেশ তৈরি করতেছে? কোয়েলের ডিম কি বিক্রি হয়? অযৌক্তিক প্রশ্ন। আসলে কি, অনলাইনে দেখতে দেখতে নম্বরটা পাইছে, ভালো লাগছে ভিডিওটা দেখতে, নম্বরটা পাইছে, হ্যাঁ ফোন দেই। কাজ তো নাই, কোনো কাজ নাই। আর এগুলো বেশিরভাগই বিদেশি ভাই ব্রাদাররাই করে। ভাই আপনারা তো বুঝতেই পারেন আমাদের প্রচুর চাপ, প্রচুর ফোন রিসিভ করতে হয়। সেক্ষেত্রে আপনারা অযথা কল না করে আপনি জিজ্ঞাসা করেন, ভাই বাচ্চাগুলোর দাম কি? আপনার কাছে কি এই বাচ্চা আছে? এই বাচ্চা থাকলে এই বাচ্চাগুলোর দাম কি? আমি কিভাবে নিব, কিভাবে পাবো, এইটা বলেন। কিন্তু ঘর বানাবো কিভাবে, কয় লাখ টাকা নিয়ে নামবো, কি আশায় বিষয়, এইগুলো কখনো কোনো প্রশ্ন হয় না। আর এইগুলো প্লিজ করবেন না, ওকে? তো চলুন ভিডিওটা বাকিটুকু দেখি। অনেক ভালো এটা পালন করে। এমনি তো মৃত্যু হার কম, তার মধ্যে খাবারও খুব একটা খায় না, শাকসবজিই বেশি খায়। এই জন্য Right. অনেক বিক্রি করে অনেক লাভবান হওয়া যায় আর কি। আর দাম দর খুব ভালো। আমরা প্রথম যখন কিনি তখন অনেক বেশি দামে কিনতে হয়েছে তখন। এখন আস্তে আস্তে ফার্মটা হ্যাঁ, এখন দাম কম। অনেক আমরা বেশি করতে পারছি, মানে মোটামুটি একটা হ্যাঁ, ব্যালেন্স অনেক বৃদ্ধি হয়ে গেছে, বাড়াতে পারছি। এই জন্য আমরা মানে অন্যদের যেন সুবিধা হয় সেই বিবেচনা করে আমরা বিক্রি করি। আচ্ছা, মানে দামটা আপনারা ওইভাবেই রাখেন হ্যাঁ, যেন select অন্যদের করি। সুবিধা হয়। এখন এইটার মার্কেটিংটা আপনারা কেমন করে করছেন, মানে বিক্রয়টা, বিপণনটা কিভাবে করছেন? আমার হাজবেন্ড এতে সাহায্য করে। উনি বিভিন্ন জায়গায় ঢাকাতে, বগুড়াতে, এগুলো ঢাকা থেকে এসে পাইকারি ভাবে নিয়ে যায়। এগুলো পাইকারি পার্টি, যে কোনো মাংস পাইকারি পার্টি এসে নিয়ে যায়। ডিমের পার্টির সাথে যখন বাড়ির থেকে এসে নিয়ে যাবে। এইটা নিয়ে মার্কেটিংয়ের জন্য তেমন চিন্তা করার কোনো বিষয় না, তবে জেনে রাখা ভালো। পাইকারি বিক্রি করেন না? জি,
যেভাবে নর্মালি বিক্রি করা হয় সেভাবেই করি আমরা। আচ্ছা আপু, এই যে আপনার উদ্যোগ নেওয়া দেখে যদি আরো অন্য কোনো নারী উদ্যোক্তা এই উদ্যোগ নিতে চায়, এই তিথি পালন করতে চায়, তাহলে তাদের জন্য আপনি কি বলবেন? আসলে তাদের জন্য বলবো পারিবারিক কাজ শেষ করে সময় বের করে এই পাশাপাশি যদি এই কাজে উদ্যোগ নেয় তারা, আমার মনে হয় তারা অনেক সফল হবে। আর আরো বেশি মেয়েদেরকে আরো বেশি এগুলো কাজে আসা উচিত বলে আমি মনে করি। আপনার সকল প্রতিবন্ধকতাকে মানে ফেস করে সেগুলোকে অতিক্রম করে আপনি যে একটি উদ্যোগ নিয়েছেন এবং এই উদ্যোগ নিয়ে বাংলাদেশের কৃষিক্ষেত্রে যে নতুন একটা সম্ভাবনা দরজা উন্মোচন করেছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার উত্তরোত্তর আরো সাফল্য কামনা করি। ভালো থাকবেন। তো আশা করি দেখলেন যে তিথির কীভাবে পালন করতে হয়, তিথির পালন শুরু থেকে শেষ। আশা করি এতে আর কোনো প্রশ্ন নাই। তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, কারণ ফোনে তো আসলে সবসময় আমাদেরকে পাওয়া খুব কঠিন হয়ে যায়। তো প্লিজ অযৌক্তিক কোনো প্রশ্ন না করে মূল প্রশ্নগুলো করবেন। তো এই কামনে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো ভালো থাকবেন, এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।